আচ্ছা, বরাবরের মতোই আমরা যেটা শুরুতে দেখি যে কনসেপ্ট অ্যানালাইসিস। তো দেখো কনসেপ্ট অ্যানালাইসিসটা কি আছে, রক্ত সংক্রান্ত তথ্যাবলী, হৃৎপিণ্ড, রক্ত সংবহন, হৃদরোগ চিকিৎসা। বেসিক্যালি এই দুইটাকে আমরা এখন একত্রে পড়তেছি, এই দুইটাকে আমরা এখন একত্রে পড়তেছি, হৃৎপিণ্ড, রক্ত সংবহন তথ্যাবলী আর এরপরে হৃদরোগ চিকিৎসা। তার মানে তো বলতে পারো এই উপরের দুইটা টপিকস খুব ভালো করে পড়তে হবে। উপরের দুটো টপিকস খুব ভালো করে পড়তে হবে। এই টপিকস গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, যে তোমার এই টপিকস গুলো থেকে আছে, স্ক্রিনটা আমি একটু ছোট করে দিচ্ছি, কেটে যাচ্ছে। এই টপিকস গুলো থেকে প্রশ্ন বেশি আসে। ওকে, সো এগুলো আমরা একটু ভালো করে দেখব। তাহলে চলো আমরা শুরু করে দিই। ফার্স্ট দেখো যে রক্ত, একদম আমরা যেটাকে প্রিলিমিনারি কনসেপ্ট বলি আর কি। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই দেখবা যে আমরা প্রিলি কিছু কথাবার্তা সাধারণত বলে থাকি। আজকে পড়লে কিন্তু তোমাদের সেকেন্ড পেপার অনেক শেষ, মানে তোমাদের সেকেন্ড পেপারের সম্ভবত 5টা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার পড়াইছি, 2 নাম্বার চ্যাপ্টার পড়াইছি, 3 নাম্বার চ্যাপ্টার শেষ, পঞ্চম চ্যাপ্টার পড়ানো হয়েছে, আজকে 4 নাম্বার চ্যাপ্টার চলবে। ঠিক আছে, আজকে 4 নাম্বার চ্যাপ্টার চলবে। তার মানে আমি বলতে পারি যে তোমার পাঁচটা চ্যাপ্টার শেষ, মানে যদিও এটার আরেকটা পার্ট বাকি আছে, মানে এই মাসের মধ্যে আমাদের সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো, যে রক্ত সংবহন, রক্তটা আসলে কি দেখো। এই যে আমাদের চ্যাপ্টারটার নাম রক্ত সংবহন, এই রক্তটা আসলে তো বিভিন্ন জায়গা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। টোটালটা মিলে কি একটা সিস্টেম তৈরি করছে, যেটাকে আমরা রক্ত সংবহন তন্ত্র বলে থাকি। এই যে রক্ত সংবহন তন্ত্রের যে কনসেপ্টটা, এই রক্ত সংবহন তন্ত্রের যে কনসেপ্টটা, এই কনসেপ্ট সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী ধারণা দিছে, সেটার নাম উইলিয়াম হার্ভে। ঠিক আছে, কে ধারণা দিছে বলতো? উইলিয়াম হার্ভে। রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে ধারণা দিছে উইলিয়াম হার্ভে। সো এটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে যে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আসলে কে ধারণা দিছে? উইলিয়াম হার্ভে। এরপরে আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম ভিউল্যান্স। কি বলছে বলতো? ভিউল্যান্স। উনি হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে, এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে ধারণা দিছে কে বলতো? ভিউল্যান্স। বুঝতে পারছো? আর এই যে আমরা যে দেখি যে স্টেথোস্কোপ, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী লিনে। তাহলে দেখো উইলিয়াম হার্ভে, তারপর ভিউল্যান্স, তারপর কি লিনে। তাহলে আমরা কি বলছি? উইলিয়াম হার্ভে রক্ত সংবহন তন্ত্র নিয়ে ধারণা দিছে। তারপরে ভিউল্যান্স হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ আছে এগুলো নিয়ে কথাবার্তা বলছে। আর যে লিনেক যে আছে, সে কি করছে বলতো? লিনেক যেটা করছে, সে তোমার এই যে স্টেথোস্কোপ, যেটা দিয়ে পালস চেক করা হয়, প্রেসার চেক করা হয়, সেটা আবিষ্কার করছে কে বলতো? লিনেক। তো যাই হোক, এবার চলো যে রক্তের ডেফিনেশনটা যদি আমরা দেখি, রক্ত এক ধরনের লাল রঙের, মানুষের রক্ত আর কি, লাল রঙের তরল যোজক কলা। এর মাধ্যমে প্রয়োজনীয় উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, যেমন হরমোন, ভিটামিন, এগুলো কি প্রয়োজনীয় উপাদান, এগুলো দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। আর অপ্রয়োজনীয় উপাদানগুলো দেহ থেকে নিষ্কাশিত হয়, যেমন নাইট্রোজেন জাত বজ্র পদার্থ, এগুলো অপ্রয়োজনীয় উপাদান, এগুলো কি দেহ থেকে বাইরে নিষ্কাশিত হয়। তার মানে রক্ত লাল রঙের এক ধরনের তরল যোজক কলা, যার মাধ্যমে প্রয়োজনীয় উপাদানগুলো দেহের বিভিন্ন অংশে বাহিত হচ্ছে এবং অপ্রয়োজনীয় উপাদানগুলো দেহের বাইরে কি বের হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো যে রক্তের প্রকৃতি কি? সামান্য ক্ষারীয়, যেহেতু পিএইচটা 7.35 থেকে 7.45, যেটাকে আমরা 7.4 স্ট্যান্ডার্ড ধরি, সেটাই বেসিক্যালি তোমার সামান্য ক্ষারীয়। মানে তোমার আমরা সবাই জানি যে 0 থেকে তোমার 6 এর নিচে যদি থাকে আর কি, 0 থেকে 6 এর নিচে বা 6.99, এটা অ্যাসিডিক, তাই তো? মানে এতখানি বাদ আমরা লিখি less than 7 আর কি greater than 7, যে less than 7 হলে অ্যাসিডিক, greater than 7 হলে কি বলতো? ক্ষারীয়।
তারপরে কি 7 হচ্ছে কি নোনতা, টেম্পারেচার কত 36 থেকে 38 বা 36 থেকে 37। এটা ফারেনহাইট স্কেলে হচ্ছে মনে রাখবা। এই যে আমরা যে ফারেনহাইট স্কেলে যেটা দেখি এইটা 96.8 আর 100.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলটা মনে রাখবা। আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, বর্ণ কেমন, লাল কিসের কারণে, হিমোগ্লোবিনের কারণে, যেটা আমরা বললাম পরিমাণ পুরুষে থেকে 5 থেকে 6 লিটার এবং এটা পুরুষের মোট ওজনের 8% বা 7 থেকে 8%, অর্থাৎ পুরুষের দেহে যে পরিমাণ রক্ত থাকে তা তার দেহের মোট ওজনের কত বলতো 7 থেকে হচ্ছে 8%, তা তার দেহের মোট ওজনের হচ্ছে 7 থেকে 8%। স্ত্রী দেহে কত থাকে 4.5 থেকে হচ্ছে 5.5 লিটার। তার মানে পুরুষের দেহে হচ্ছে 5 থেকে 6 আর স্ত্রীদের দেহে হচ্ছে কি 4.5 থেকে হচ্ছে 5 লিটার, 4.5 থেকে হচ্ছে 5 লিটার থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। দাঁড়াও, ক্যামেরাটা একটু এলোমেলো হয়ে গেছে আজকে। ওকে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। আর রক্ত রস, যেমন রক্তের তো আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে কণিকা, আমরা পরের স্লাইডে গিয়ে দেখবো কণিকা, আর হচ্ছে কি রক্ত রস। তো একজনের শরীরে 3 লিটার রক্ত রস থাকে, যা দেহের মোট ওজনের কত পার্সেন্ট বলতো 5%, যা দেহের মোট ওজনের কত পার্সেন্ট বলতো 5%। ওকে, এবার আসো আমরা এই ছবিটার দিকে হচ্ছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। রক্তকে যদি আমরা এরকম একটা টেস্ট টিউবে নিয়ে, এটা হচ্ছে মিনিটে 3000 বার 3000 আরপিএম রেভলিউশন পার মিনিট, অর্থাৎ সেন্ট্রিফিউগাল যন্ত্র। যন্ত্রটার নাম কি সেন্ট্রিফিউগাল যন্ত্র। তাহলে রক্তকে যদি আমরা এরকম টেস্ট টিউবে নিয়ে 300 আরপিএম মানে মিনিটে 3000 বার হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে হচ্ছে ঘুরাই, সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে ঘুরাই, তাহলে রক্তের আমরা স্পষ্টত দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে রক্তকণিকা আর একটা হচ্ছে প্লাজমা। তো রক্তকণিকাটা নিচে আর প্লাজমাটা হচ্ছে কি উপরে। প্লাজমার পার্সেন্টেজটা কত 55% আর হচ্ছে রক্তকণিকার পার্সেন্টেজটা হচ্ছে 45%, 45% মানে 44% হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, আর 1% হচ্ছে লিউকোসাইট আর হচ্ছে কি বলতো থ্রম্বোসাইট, আর 1% হচ্ছে কি লিউকোসাইট আর হচ্ছে থ্রম্বোসাইট। তার মানে কোন যন্ত্রে ঘোরাচ্ছি সেন্ট্রিফিউগাল যন্ত্রে, মিনিটে কতবার 3000 বার। কি কি পাচ্ছি 55% প্লাজমা বা রক্তরস আর 45% হচ্ছে কি বলতো রক্তকণিকা। দেখবা মাঝে মাঝে হচ্ছে আমার ক্লাসের শিডিউল গুলো একটু এদিক সেদিক হয়, এর কারণ আমি তোমাদের বলি। তোমাদের তাকিব ভাইয়া, তোমাদের হাবিব ভাইয়া, তারপরে হচ্ছে তোমাদের শাওন ভাইয়া, তোমাদের হচ্ছে তুর্য দাদু, সবাই বাইসা বাইসা পছন্দ মতো শিডিউল নেয়, ঠিক আছে? সবাই যার 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 যেদিন প্রবলেম নাই সুন্দর করে সবাই শিডিউল নেয়। শিডিউল নেওয়ার পর যে ডেট গুলো ফাঁকা থাকে ওই ডেট গুলোতে হচ্ছে আমি ক্লাস দিই। এখন ওই দিন আমার হলো ঝামেলা আছে না কি আছে না অন্য কোনো ব্যস্ততা আছে, ধাড়ুক সিরুক দেখা যায় ক্লাস নেওয়াই লাগে, বুঝতে পারছো? এই দেখো আজকে তোমাদের ডিসিইউ এর ক্লাস শেষ হয়েছে প্রায় 10টার দিকে, এই কারণে ক্লাস আবার 30 মিনিট পিছাইছি। এর আগের দিনও সেম ঘটনা ঘটছে যে আগের ক্লাস শেষ হতে লেট হয়েছে, তারপরে ক্লাস পিছানো হয়েছে। এই কারণে দেখবা যে কোনো কোনো দিন আমার ক্লাস একটু পিছানো লাগে, ডেট চেঞ্জ করা লাগে, মানে হচ্ছে সবাই যার যার মতো পছন্দ মতো ডেট নিয়ে নেয়। ডেট নিয়ে নেওয়ার পর হচ্ছে যা থাকে ওগুলো হচ্ছে আমার ভাগে পড়ে আর কি। ওই যে বাসায় হচ্ছে বড় ভাই বোনের কি অবস্থা হয় দেখবা যে 3-4 জন ভাই বোন থাকলে ছোট ভাই বোনরা বাজার থেকে কোনো জিনিসপত্র আনলে ছোট ভাই বোনরা সব ভালো ভালো গুলো নিয়ে নেয়, শেষে ওই যা থাকে ভাঙা চূড়া ওগুলো হচ্ছে বড় ভাই বোনরা হচ্ছে ইউজ করে। তো আমার ব্যাপারটা হচ্ছে এখানে এমন হয়েছে, সবাই বাইসে বাইসে সুন্দর সুন্দর ডেট গুলো নিয়ে নেয়, তাদের কোনো সমস্যা থাকে না, সেগুলো ডেট নিয়ে নেয়। আর যত যেগুলা ডেট থাকে এখন ওই দিন আমার ঝামেলা আছে নাকি অন্য কোনো কাজ আছে না কি আছে ভাড়ুক সিরুক ওই দিন আমার ক্লাস থাকে। এইটা হলো মেইন কাহিনী আর কি। ওকে, যেখানে ছিলাম আর কি আমরা, দেখো রক্তরস বা হচ্ছে প্লাজমা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, যে এই যে রক্তরস বা হচ্ছে প্লাজমা এর আবার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কি কঠিন পদার্থ। তো পানির পরিমাণটা আমাদেরকে মনে রাখতে হবে 90 থেকে 92, আর কঠিন পদার্থ হচ্ছে কত 8 থেকে 10। পানির খেল কত, পানির মধ্যে কি কি আছে আমরা সবাই জানি। এরপরে হচ্ছে আমরা যেটা জানবো কঠিন পদার্থ। কঠিন পদার্থ আবার দুই প্রকার, অজৈব আর হচ্ছে কি জৈব। অজৈব উপাদানগুলো তোমরা জানো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কমন যে লৌহ, এগুলো। এই জৈব উপাদানগুলোর মধ্যে ভাগ আছে,
প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন জাত বজ্র, অন্যান্য পদার্থ। তবে পরীক্ষায় প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন জাত পদার্থ হচ্ছে বেশি আসে। পরীক্ষায় প্লাজমা প্রোটিন আর হচ্ছে কি বলতো নাইট্রোজেন জাত পদার্থ হচ্ছে বেশি আসে। তাহলে দেখো আমরা যদি এই প্লাজমা প্রোটিন গুলোকে জানার চেষ্টা করি, যে প্লাজমা প্রোটিন গুলোকে তুমি জানবা হাই GPA5, ঠিক আছে, হাই GPA5। তাহলে দেখো হাই দিয়ে হিমোগ্লোবিন, ঠিক আছে, জি দিয়ে গ্লোবিলিন, পি দিয়ে প্রথম বিন্দু, এ দিয়ে অ্যালবুমিন, এফ দিয়ে ফাইব্রিনোজেন, এবার প্রশ্ন জাগতে পারে ভাইয়া যে প্লাজমা প্রোটিন আসলে কোনগুলো? খেয়াল করো, তোমাদেরকে যখন আমি কোষের গঠন পড়াইছি সেখানে পড়াইছি যে মেমব্রেনের ভিতরে যে প্রোটিন গুলো থাকে তাদেরকে মেমব্রেন প্রোটিন বলে, মনে আছে? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি যখন পড়াইছি, মেমব্রেনের মধ্যে যে প্রোটিন গুলো থাকে তাদেরকে কি মেমব্রেন প্রোটিন বলে। আর এই যে রক্তের প্লাজমায় যে প্রোটিন গুলো অবস্থান করে তাদেরকে আমরা কি বলতেছি? প্লাজমা প্রোটিন। মনে রাখবো কিভাবে? হাই GPA5, হাই দিয়ে হিমোগ্লোবিন, জি দিয়ে গ্লোবিলিন, পি দিয়ে প্রথম বিন্দু, এ দিয়ে অ্যালবুমিন, আর হচ্ছে 5 দিয়ে হচ্ছে কি ফাইব্রিনোজেন। তাহলে দেখো এরপরে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বা রেচন পদার্থ। তাহলে নাইট্রোজেন জাত রেচন পদার্থ আসলে কোনগুলো? নাইট্রোজেন জাত রেচন পদার্থ বলতে যেটা বোঝায় যে এইটা আসলে প্রোটিন বিপাকের ফলে যেগুলো তৈরি হয়। প্রোটিন বিপাকের ফলে, তোমরা জানো যে প্রোটিন বিপাকের ফলে কি অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা গ্রুপ থাকে এটাকে অ্যামিনো গ্রুপ NH2, এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। তার মানে প্রোটিন বিপাকের ফলে যারা তৈরি হয় ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, হাইপোজ্যান্থিন, অর্থাৎ NH2 হচ্ছে গ্রুপটা যাদের মধ্যে থাকবে। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে আসে হচ্ছে রক্তকণিকা। আমরা সবাই জানি রক্তকণিকা 3 প্রকার, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আর হচ্ছে কি অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা আছে যাদেরকে আমরা আরবিসি বা রেড ব্লাডেড কর্পাসল বলে থাকি, আরবিসি বা হচ্ছে কি রেড ব্লাডেড কর্পাসল বলে থাকি। কেন এটার নাম শ্বেত রক্তকণিকা, কেন এটার নাম হচ্ছে তোমার হলো লোহিত রক্তকণিকা? কারণ এদের কালারের উপর। লোহিত রক্তকণিকাটা কি দেখতে লাল, কেন লাল? এটার ভিতরে হিমোগ্লোবিন থাকে, দ্যাটস ওয়াই লাল। কি থাকে? হিমোগ্লোবিন থাকে, দ্যাটস ওয়াই লাল। আমরা ডিটেইলস জানবো একটু পরে। তারপরে শ্বেত রক্তকণিকা, এরা সাদা। এরা হচ্ছে আবার কয় প্রকার? 2 প্রকার, গ্রানুলোসাইট আর হচ্ছে কি এক গ্রানুলোসাইট। আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি যে বায়োলজিতে কোন শব্দের শুরুতে যদি এ না, কিন্তু এ না, যদি বায়োলজিতে কোন শব্দের শুরুতে যদি প্রিফিক্স হিসেবে ইউজ হয় তাহলে সেটা না বোঝায়, এ না কিন্তু, ঠিক আছে? যদি প্রিফিক্স হিসেবে ইউজ হয় তাহলে সেটা কি হয় বলতো? তোমার না বোধক বোঝায়। এই যে যেটা অ্যাগ্রানুলোসাইট, এদের কি নাই? দানা নাই। আর যারা গ্রানুলোসাইট তারা কি? দানা আছে। দেখো যাদের নামে শেষে ফিল আছে, এই যে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, যাদের নামে শেষে ফিল আছে তারা হচ্ছে কি? দানাদার। তারা হচ্ছে কি বলতো? দানাদার। যাদের নামে শেষে হচ্ছে কি ফিল আছে তারা হচ্ছে কি বলতো? দানাদার। আর যাদের নামে শেষে ফিল নাই তারা হচ্ছে কি? অদানাদার। এগুলো নিয়ে আমরা ডিটেইলস জানবো। আর হচ্ছে কি প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে শ্বেত রক্তকণিকার আরেকটা নাম আছে WBC, হোয়াইট ব্লাডেড কর্পাসল, ঠিক আছে? হোয়াইট ব্লাডেড কর্পাসল বা লিউকোসাইট, হোয়াইট ব্লাডেড কর্পাসল বা হচ্ছে কি লিউকোসাইট। আর অনুচক্রিকা বা হচ্ছে কি প্লেটলেট, অনুচক্রিকা বা প্লেটলেট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রক্ত সম্পর্কে হচ্ছে তোমার একদম বেসিক কিছু কনসেপ্ট যেগুলা হচ্ছে আমরা জানি। এবার আমরা আসলে দেখব যে এই ব্লাড সেলগুলো আসলে কিভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, এটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। খেয়াল করো, ব্লাড সেলগুলোর আসলে বেসিক্যালি এরা তৈরি হয় হচ্ছে স্টেম কোষ বা অস্থিমজ্জার ভিতরে এক ধরনের কোষ থাকে। স্টেম কোষ কোনগুলো? যে কোষগুলো আজীবন বিভাজিত হতে পারে, প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে, তাদেরকে স্টেম কোষ বলা হয়। স্টেম কোষ কোনগুলো ভাইয়া? যে কোষগুলো আজীবন বিভাজিত হতে পারে, প্রয়োজনে যে কোনো কোষে হচ্ছে কনভার্ট হতে পারে, তাদেরকে আমরা কি বলবো? স্টেম কোষ বলবো। তাদেরকে আমরা কি বলবো? স্টেম কোষ বলবো। খেয়াল করো, এটা হচ্ছে একটা অস্থি, এই অস্থির ভিতরে থাকে হচ্ছে অস্থিমজ্জা। এই যে এই জায়গায় হচ্ছে এই জায়গাগুলোতে অস্থিমজ্জা থাকে, বুঝতে পারছো? আর ওই যে আমরা যেটা বলি না যে নলি খাই, এই খাই, সেই খাই, ওই নলির ভিতরে আমরা যেগুলো পাই, এই যে এইগুলো নলির ভিতরে যেগুলো পাই ওগুলো কিন্তু ক্যালসিয়াম না। এটা তো আমাদের ভুল ধারণা। এই যে এগুলো ক্যালসিয়াম, ওটা যেটা পাই ওটা টোটালি লিপিড, ওটা খাওয়া ভালো না।
স্বাস্থ্যের জন্য। এটা লিপিড কিনা তোমার যদি বিশ্বাস না হয়, তুমি যে নলি টলি গুলো খাও এগুলো কিছুক্ষণ রেখে দিও, ঠান্ডা হলে দেখবা ভিতরেরটা একদম জমাট বেঁধে গেছে। ক্যালসিয়াম কখনো জমাট বাঁধে? পুরোপুরি লিপিড, বুঝতে পারছো? ওইটা পুরোপুরি লিপিড, ওইটা পুরোপুরি হচ্ছে লিপিড। সো হচ্ছে ওইটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, বুঝতে পারছো? সো এই নলি নিয়ে হচ্ছে এত ইয়া করার কোনো নিয়া নেই। আরেকজনের কমেন্ট করছে আরবিসি ডব্লিউবিসি এর অনুপাত। আমার মনে হয় আমি এখনো টপিকস পড়ানো শেষ করিনি। আর তোমরা এতদিন থেকে দেখে আসছো যে টপিকস পড়ানো শেষ করলে সাধারণত তোমাদের কোশ্চেন থাকে না, কারণ আমি সব খুঁটিনাটি বলার চেষ্টা করি। সো আমার পড়ানো শেষ হোক, তারপরে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবা। ওকে, এবার আসো, তাহলে এই যে অস্থিমজ্জা আছে এর ভিতরে একটা কোষ আছে। কোষটার নাম আমরা কি বলছি বলো তো? স্টেম কোষ। স্টেম কোষ বলতে আমরা কি বুঝি ভাইরা? স্টেম কোষ বলতে আমরা যেটা বুঝি যে কোষগুলো আজীবন বিভাজিত হতে পারে, প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে, তাকে আমরা কি বলবো? স্টেম কোষ বলবো। এবার খেয়াল করো, এই স্টেম কোষগুলো কি কি কোষ তৈরি করতেছে? এরিথ্রোব্লাস্ট নামক একটা কোষ তৈরি করে, মায়ালোব্লাস্ট নামক একটা, মনোব্লাস্ট একটা, লিম্ফোব্লাস্ট একটা, মেগাক্যারিওব্লাস্ট একটা। এই স্টেম কোষগুলো বিভাজিত হয়ে এই কোষগুলোকে তৈরি করতেছে। এই যে এরিথ্রোব্লাস্ট কোষটা যে আছে, এইটা যখন নিউক্লিয়াসটা ত্যাগ করে ফেলে তখন তার নাম হয়ে যায় কি? এরিথ্রোসাইট। এই এরিথ্রোব্লাস্টটা যখন নিউক্লিয়াসটা বের করে দেয় বা ত্যাগ করে ফেলে তখন তার নাম হয়ে যায় কি? এরিথ্রোসাইট। এই কারণে তোমরা পড়ো যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। লোহিত রক্তকণিকা কি বলতো? নিউক্লিয়াস বিহীন। লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন মানে আমরা সোজা ভাষায় বলি যে ডাব্লিউবিসি তে নিউক্লিয়াস থাকে, আর লোহিত রক্তকণিকা আর যে অনুচক্রিকা এদের মধ্যে কি নিউক্লিয়াস থাকে না। তাহলে দেখো এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হচ্ছে? এরিথ্রোব্লাস্ট কোষ থেকে। এরপরে কোথা থেকে? স্টেম কোষ থেকে। এরপরে কোথা থেকে? অস্থিমজ্জা থেকে। এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে অস্থিমজ্জা। ওকে, এরপরে আসো, যে স্টেম কোষ বিভাজিত আরেকটা কোষ তৈরি হলো, নাম হচ্ছে কি? মায়ালোব্লাস্ট। সে কি করতেছে? দানাদার। দানাদার মানে কোনগুলো? যাদের নামে শেষে ফিল থাকবে। এই দেখো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল যাদের নামে শেষে কি আছে? ফিল আছে, তারা হচ্ছে কি? মায়ালোব্লাস্ট থেকে তৈরি হয়। তারপরে দেখো মনোব্লাস্ট। মনোব্লাস্ট থেকে তৈরি হয় মনোসাইট। লিম্ফোব্লাস্ট থেকে কি তৈরি হয় বলতো? লিম্ফোসাইট। এই দুটো কিন্তু সহজ আছে, মনোব্লাস্ট থেকে মনোসাইট আর হচ্ছে লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট, সবগুলোই সহজ। এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট, মনোব্লাস্ট থেকে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে লিম্ফোসাইট। আর মায়ালোব্লাস্ট থেকে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। মায়ালোব্লাস্ট থেকে নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে কি? বেসোফিল। আর হচ্ছে এই যে মেগাক্যারিওব্লাস্ট আছে, এই মেগাক্যারিওব্লাস্ট থেকে হচ্ছে মেগাক্যারিওসাইট, আর সেখান থেকে হচ্ছে কি পাই বলতো? আমরা প্লেটলেট পাই। তার মানে এখান থেকে আমরা এক সেকেন্ড, আচ্ছা তাহলে দেখো যে এখান থেকে আমরা ফাইনালি একটা ডেস্টিনেশনে পৌঁছাইলাম যে রক্তকণিকাগুলো প্লীহাতে এই সেই নানান জায়গায় তৈরি ধ্বংস হতে পারে, কিন্তু এটা একদম অথেন্টিক বা সর্বোচ্চ সোর্স যেটা, সেটা হচ্ছে অস্থিমজ্জার স্টেম কোষ। অর্থাৎ অপশনে যাই থাকুক না কেন, খালি যদি তুমি অপশনে দেখো যে প্রশ্নে তোমার জিজ্ঞেস করছে এই রক্তকণিকাটা কোথা থেকে তৈরি হয়, আর অপশনে আছে স্টেম কোষ বা অস্থিমজ্জা আছে, চোখ বন্ধ করে দাগায় দিবা। যে অপশনে স্টেম কোষ বা অস্থিমজ্জা আছে চোখ বন্ধ করে দাগায় দিবা। অর্থাৎ সকল রক্তকণিকা উৎসস্থল হচ্ছে অস্থিমজ্জার স্টেম কোষ। সকল রক্তকণিকা উৎসস্থল কি? অস্থিমজ্জার স্টেম কোষ। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা একটু একটু করে ডিটেইলস জানার চেষ্টা করি। তাহলে দেখো যে লোহিত রক্তকণিকা বা হচ্ছে কি বলতো? এরিথ্রোসাইট। এই যে এরিথ্রোসাইট গুলো আছে এরা হচ্ছে দ্বি অবতল। কি বলতো? দ্বি অবতল মানে অবতল তো তোমরা বোঝো ফিজিক্সের ভাষা, দুই দিকেই হচ্ছে চাপা থাকে। দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন, এটা আমরা দেখে আসছি। তবে একটা স্তন্যপায়ী আছে উট। উটের আরবিসিটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াস যুক্ত। তাহলে মনে থাকবে যে উটের আরবিসি হচ্ছে কি? নিউক্লিয়াস যুক্ত। উটের আরবিসি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। তারপরে যদি হচ্ছে আমরা বলি
যে এই যে রক্ত কণিকাগুলো আছে, হ্যাঁ, সকল ধরনের রক্ত কণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হিমাটোপয়েসিস। কি বলছি? যত ধরনের রক্ত কণিকা আছে, সকল ধরনের রক্ত কণিকা যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিমাটোপয়েসিস। কি বলতেছি? হিমাটোপয়েসিস। তবে এই এরিথ্রোপয়েটিন হরমোনের প্রভাবে যে এরিথ্রোসাইট যে তৈরি হচ্ছে এটাকে আমরা বলে থাকি এরিথ্রোপয়েসিস। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? এরিথ্রোপয়েসিস। তাহলে আমরা কি দেখলাম ভাইরা বলতো? যে আমরা যেটা দেখলাম যে লোহিত রক্ত কণিকাগুলো যে প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সেটাকে আমরা এরিথ্রোপয়েসিস বলতেছি। এখানে কোন হরমোন ভূমিকা পালন করে? এটা এখানে হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন ভূমিকা পালন করে। এবং আরেকটা মজার তথ্য যে একটা লোহিত রক্ত কণিকা 1 মিনিটে সমগ্র দেহটাকে ভিজিট করে ফেলে। 1 মিনিটে সমগ্র দেহটাকে ভিজিট করে ফেলে এবং প্রত্যেক সেকেন্ডে যতটুকু তৈরি হচ্ছে ঠিক ততটুকু ধ্বংস হয়। প্রত্যেক সেকেন্ডে যতটুকু, যেমন আমরা যদি বলি 2 থেকে 10 মিলিয়ন, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 2 থেকে 10 মিলিয়ন লোহিত রক্ত কণিকা তৈরি হয়, ঠিক একই পরিমাণ ধ্বংস হয়। ঠিক একই পরিমাণ কি হচ্ছে বলতো? ধ্বংস হচ্ছে, একই পরিমাণ ধ্বংস হচ্ছে। তাহলে এরা বাঁচতেছে কতদিন? 120 দিন। আল্লাহ এটা মেকানিজমটাকে এমন ভাবে তৈরি করতেছে, তৈরি করে দিছে যে এই 120 দিন পর পর লোহিত রক্ত কণিকাগুলো মারা যাচ্ছে, সম পরিমাণ তৈরি হচ্ছে, সুন্দর একটা ব্যালেন্স থাকতেছে। সুন্দর একটা কি থাকতেছে বলতো? ব্যালেন্স থাকতেছে। তারপরে আমরা যদি বলি যে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে, যখন আসলে অস্থিমজ্জা এভাবে গঠিত হয় না, একদম ইনিশিয়াল স্টেজে প্লীহা এবং শেষ পর্যায়ে যকৃতে হচ্ছে লোহিত রক্ত কণিকাগুলো তৈরি হয়। এই যদি এরিথ্রোপয়েসিস আছে ভ্রূণের, দেখো ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কি কি বলছি বলতো? স্প্লিন বা হচ্ছে প্লীহা, মানে ভ্রূণের প্রাথমিক পর্যায়ে। আর হচ্ছে ভ্রূণের হলো শেষ পর্যায়ে যকৃতে। কোথায় বলছি বলতো? যকৃতে কি তৈরি হয় বলতো? লোহিত রক্ত কণিকা হচ্ছে তৈরি হয়। আর জন্মের পরের কাহিনী আমরা দেখে আসছি, এখানে যা দেখছি এগুলো সব জন্মের পরে, জন্মের আগে কিন্তু এখান থেকে তৈরি হয় না। এটা হচ্ছে জন্মের পর। তাহলে আমরা বলছি জন্মের আগে, মানে ভ্রূণ মানে কি? জন্মের আগে। ভ্রূণের প্রাথমিক পর্যায়ে আরবিসি তৈরি হয় প্লীহা থেকে, এবং ভ্রূণের শেষ পর্যায়ে আরবিসি তৈরি হয় কোথা থেকে বলতো? যকৃত থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে জন্মের পরে, অর্থাৎ জন্মের পূর্বে যেখান থেকে তৈরি হলো, জন্মের পরে সেখানে ধ্বংস হয়। জন্মের পূর্বে তৈরি হয়েছে কি? প্লীহা আর যকৃত থেকে। এবং এই দুইটাতে জন্মের পরে লোহিত রক্ত কণিকা মারা যায়। জন্মের পরে মারা যায়। এই কারণে তোমরা পড়বা যে প্লীহাকে আরবিসির কবরস্থান বলা হয়। প্লীহাকে কি বলা হয় বলতো? আরবিসির হচ্ছে কবরস্থান বলা হয়। প্লীহাকে হচ্ছে আরবিসির কি বলা হয়? কবরস্থান বলা হয়। সহজ হিসাব যে আরবিসি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায়। কোন হরমোনের প্রভাবে? এরিথ্রোপয়েটিন হরমোনের প্রভাবে। আর সমস্ত রক্ত কণিকা তৈরির প্রক্রিয়াকে হিমাটোপয়েসিস বলা হয়। 2 থেকে 10 মিলিয়ন তৈরি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, এবং প্রত্যেক সেকেন্ডে 2 থেকে 10 মিলিয়ন কি হচ্ছে? ধ্বংস হচ্ছে। একটা আরবিসি সমগ্র দেহটাকে 1 মিনিটে কি করে? পরিভ্রমণ করে। ক্লিয়ার? এরপরে আসো আমরা যেটা বলছি যে জন্মের পরে কোথায় তৈরি হয় সেটা আমরা দেখে আসছি, কিন্তু জন্মের পূর্বে ভ্রূণের প্রাথমিক পর্যায়ে প্লীহা এবং শেষে কি? যকৃতে তৈরি হয়। এবং জন্মের পরে কি হচ্ছে? জন্মের পরে এই প্লীহা এবং যকৃতে মারা যাচ্ছে। এই কারণে প্লীহাকে হচ্ছে আরবিসির কি বলা হয় বলতো? কবরস্থান হচ্ছে বলা হয়। এবার দেখো প্রতি 100 হচ্ছে ml রক্ত, অর্থাৎ আমরা যদি 100 ml রক্ত নেই, এখানে হচ্ছে 16 গ্রাম বা হচ্ছে 29 পিকোগ্রাম, ঠিক আছে? 16 গ্রাম বা হচ্ছে 29 পিকোগ্রাম হচ্ছে হিমোগ্লোবিন থাকে। 16 গ্রাম বা 29 পিকোগ্রাম কি পাচ্ছি আমরা বলতো? হিমোগ্লোবিন হচ্ছে পাচ্ছি। 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন পাচ্ছি। এবার আরবিসি যদি আমরা টোটাল ওজন দিই, আরবিসির মোট ওজনের 33% হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন। আরবিসির টোটাল ওজনের কত পার্সেন্ট বলতো? 33% হচ্ছে হিমোগ্লোবিন। বুঝতে পারছো? তাহলে আমরা এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করব। প্রতি 100 ml রক্তে 16 গ্রাম বা 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে। আরবিসি টোটাল ওজনের কত পার্সেন্ট? 33% হচ্ছে হিমোগ্লোবিন থাকে। আর তোমার পুরুষে বেশি থাকে,
পুরুষ হচ্ছে 45% থাকে তোমার আরবিসি, আর মহিলাদের 40% থাকে। মহিলাদের হচ্ছে কি বলতো 40% থাকে। আর প্রতিটি লোহিত রক্ত কণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। ক্যান ইউ ইমাজিন, একটা সিঙ্গেল লোহিত রক্ত কণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। একটা সিঙ্গেল রক্ত কণিকায় 280 মিলিয়ন হচ্ছে হিমোগ্লোবিন অণু থাকে। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, তারপর আসো শ্বেত রক্ত কণিকা বা হচ্ছে কি বলতো লিউকোসাইট, এটা নিয়ে যদি হচ্ছে আমরা কথাটা বলি। ফার্স্ট ওয়ান, এদের প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে হচ্ছে ঠিক রাখা। এদের প্রধান কাজ কি? দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে হচ্ছে ঠিক রাখা। এই কারণে এদেরকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এবং মানুষ যখন অসুস্থ হয়, বিশেষ করে শিশুরা, তখন হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। ডাব্লিউবিসির পরিমাণ হচ্ছে কি বলতো বেড়ে যায়। আর মাত্র 1%, অর্থাৎ হচ্ছে আমাদের দেহে যত রক্তকণিকা আছে তার 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা থাকে। কি কি বলছি? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক শ্বেত রক্তকণিকা। ডেঙ্গু হলে ডাব্লিউবিসি কমে যায়। অন্যান্য রোগের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, অসুস্থদের ক্ষেত্রে ডাব্লিউবিসি হচ্ছে কি বেড়ে যায়। তারপরে দেহের কত পার্সেন্ট বলছি বলতো 1% বলছি, ঠিক আছে? 1% হচ্ছে বলছি। এই যে শ্বেত রক্তকণিকার মধ্যে যে নিউট্রোফিলটা থাকে, যাদেরকে হচ্ছে আমরা বললাম, এই নিউট্রোফিল হচ্ছে অ্যামিবয়েড চলন এবং হচ্ছে কোষ টিস্যুর অভ্যন্তরে ঢুকতে পারে। এই ঘটনাটাকে হচ্ছে ডায়াপোরেসিস বলা হয়। কি বলছি বলতো? এই নিউট্রোফিলটা হচ্ছে মনোসাইট আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিসে ভূমিকা রাখে। তো এই নিউট্রোফিলটা হচ্ছে তোমার ডায়াপোরেসিস প্রক্রিয়া। ডায়াপোরেসিস মানে কি? এরা হচ্ছে তোমার অ্যামিবার মতো চলনে সক্ষম, কারণ যেহেতু ফ্যাগোসাইটোসিস আছে, আকার আকৃতি পরিবর্তন করে ফ্যাগোসাইটোসিস ঘটায়, অ্যামিবার মতো চলন দেয়, আর হচ্ছে কোষ টিস্যু ভেদ করে ভিতরে ঢুকতে পারে। এই কারণে এটাকে হচ্ছে ডায়াপোরেসিস বলা হয়। এবার আসো সংখ্যাটা দেখি, তোমরা কমেন্ট করো তো যে আমি দিলাম হচ্ছে ডাব্লিউবিসি হচ্ছে তোমার আরবিসি, আরে কি হলো আরবিসি, দেখো 700:1, 600:1, 600:1। বলো তো এটার অ্যান্সার কত? ক নাকি খ? বলো এটার অ্যান্সার কত? আমি যেটা লিখছি এটার অ্যান্সার কত বলো? বলো। আচ্ছা বলো দেখি, আমি যেটা লিখছি এটার অ্যান্সার কত দিবা তোমরা? ডাব্লিউবিসি আরবিসি এদের অনুপাত কত দিবা? ক খ। আচ্ছা দেখি সবাই কমেন্ট করো। বি আচ্ছা তারপর দেখি। আচ্ছা আচ্ছা দেখো এখানে একটা সূক্ষ্ম গ্যাপ তৈরি করছে আমি, এটা কেউ ধরতে পারো না। আমি কিন্তু ডাব্লিউবিসি টা কি শুরুতে লিখছি, আরবিসি টা কিন্তু পরে লিখছি। ডাব্লিউবিসি টা শুরুতে, আরবিসি টা হচ্ছে পরে লিখছি। এবং পরীক্ষার হলেও তোমরা এই সেম কাজটাই করো, ভালো করে প্রশ্ন পড়ো না, প্রশ্ন না পড়ে অ্যান্সার করে আসো। আর যখন চান্স হয় না, হায় আল্লাহ এত ভালো পরীক্ষা দিলাম, চান্স হলো না, সিট বেচছে, প্রশ্ন আউট হয়েছে, এই হয়েছে, কপালের দোষ, এই সেই নানান হচ্ছে কাহিনী। আলটিমেট দেখো তুমি প্রশ্ন ভালো করে পড়াই নাই, এরকম অনেক কোশ্চেন তুমি ভুল করে আসো। আমি প্রথমে দিছি হচ্ছে ডাব্লিউবিসি, তারপরে আরবিসি দিছি, তার মানে ছোট অনুপাতটা তো সামনে আসবে। হয় এটা কি 1:700 হবে, অথবা কি 1:600 হবে, তাই না? ডাব্লিউবিসি তো সামনে আছে। ওকে, এবার আসো এই দুইটার মধ্যে আমরা কোনটা অ্যান্সার করব? অপশনে যদি দুটাই থাকে তাহলে আমরা খ নাম্বারটা অ্যান্সার করব, 6:1। অপশনে হচ্ছে যদি দুটাই থাকে তাহলে আমরা কি অ্যান্সার করব বলো তো? খ নাম্বারটা অ্যান্সার করব, মানে 1:600 এটা অ্যান্সার করব। আর অপশনে যদি এই 600 না থাকে, মানে 1:600 বা 6:1 এটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ক নাম্বারটা অ্যান্সার করব।
সেই ক্ষেত্রে আমরা ক নাম্বারটা অ্যানসার করব। দুটা থাকলে কোনটা করব? খ নাম্বার। আর যদি দুইটা না থাকে, যদি এই ক নাম্বারটা থাকে, ক নাম্বারটা অ্যানসার করে দিব। অনেক সময় কিন্তু এইভাবে দেয়, যেমন লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগর কিভাবে দিছে জানো? 1400:2। দেখো এটাও কিন্তু সম্ভব। অনুপাতগুলোকে কি করছে? গুণ করছে। 700:1, তাহলে 700 এর 2 দিয়ে গুণ করলে কত? 1400। আবার হচ্ছে 1 এর 2 দিয়ে গুণ করলে কত? 2। লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগর হচ্ছে এভাবে দিছে। বুঝতে পারছো? জাহাঙ্গীরনগরে এইভাবে দিছে। সো একটু খেয়াল করতে হবে যে প্রশ্নে কি বলছে আর হচ্ছে অপশনে কি আছে। ওকে, এবার আসো অণুচক্রিকা বা হচ্ছে কি বলতো প্লেটলেট, এদেরও নিউক্লিয়াস নাই, বর্ণহীন। ঠিক আছে, তো দেখো আমরা যেটা পাইলাম যে নিউক্লিয়াস আছে শুধুমাত্র ডাব্লিউবিসি। নিউক্লিয়াস আছে কার বলতো? শুধুমাত্র হচ্ছে কি বলতো ডাব্লিউবিসি। তারপরে এই সকল ধরনের কোষগুলোই হচ্ছে প্লীহাতে ধ্বংস হয় বেসিক্যালি, এবং রেটিকুলার এন্ডোথেলিয়াল কিছু কোষ থাকে সেখানে হচ্ছে ধ্বংস হয়। আর এটার নাম যেহেতু হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট, ঠিক আছে, তো এখান থেকে একটা এনজাইম তৈরি হয় থ্রম্বোকাইনেসিস। এখান থেকে একটা এনজাইম তৈরি হয়, নাম হচ্ছে কি বলতো থ্রম্বোকাইনেসিস। থ্রম্বোকাইনেসিস। আর ওই যে আগে যে বলছি উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত, এটা নিয়ে নানা কনফিউশন থাকলেও ডাইরেক্ট आंसर করবা উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত। ওকে, এবার আসো এইটা দেখলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব যে লোহিত রক্তকণিকাগুলো সকল ধরনের রক্তকণিকার একটা তুলনামূলক তথ্য। খেয়াল করো, লোহিত রক্তকণিকা ভ্রূণ দেহে কত থাকে? 80 থেকে 90 লক্ষ বা 70 থেকে 10 লক্ষ। 1 মিলিয়নে 10 লক্ষ। বুঝতে পারছো? 1 মিলিয়নে 10 লক্ষ। এখানে 80 থেকে 90 লক্ষ, এটাকে 8 থেকে 9 মিলিয়ন বলতে পারো। 70 থেকে 90 লক্ষ, এটাকে 7 থেকে 9 মিলিয়ন বলতে পারো। তারপরে শিশুর দেহে 60 থেকে 70 লক্ষ। তারপরে দেখো পূর্ণবয়স্ক পুরুষের 50, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 45। এগুলো মনে রাখতে হবে। তারপরে আসো উৎসস্থল আমরা পড়ছি ভ্রূণ অবস্থায় যকৃৎ প্লীহা এবং জন্মের পর হচ্ছে অস্থিমজ্জা পড়ে ফেলছি। এর কাজ অধিকাংশ অক্সিজেন বহন করা, অর্থাৎ পঞ্চম চ্যাপ্টারে আমরা পড়ে আসছি যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয়। অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে হচ্ছে কি হয়? পরিবাহিত হয়। সামান্য কার্বন ডাই অক্সাইড বহন করে। নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাক্স অক্সাইড, তারপরে হাইড্রোজেন সালফাইড এগুলো উৎপন্ন করে। অম্লক্ষারের সাম্যতা, রক্তের সান্দ্রতা বা ভেলোসিটি বজায় রাখে। আয়ুষ্কাল কতদিন? 120 দিন। অণুচক্রিকা সবচেয়ে ক্ষুদ্রতম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে ক্ষুদ্রতম, এদের সংখ্যা কত? 1.5 থেকে 4 লক্ষ। উৎপত্তি কোথায়? লাল অস্থিমজ্জা। রক্ততঞ্চনে জমাট বাঁধতে হিমোস্ট্যাটিক প্লাক। হিমোস্ট্যাটিক প্লাক কি? ওই যে হিমোস্ট্যাটিক প্লাক বলতে আমরা যেটা বুঝি রক্ত তোমার হচ্ছে তঞ্চনের সময়, ঠিক আছে, যে জালকটা তৈরি হয় ফাইব্রিন জালক, এটা কি অনেকটা সিপির মতো কাজ করে। বোতলের যেরকম সিপি লাগালে বোতল থেকে আর কিছু বের হয় না, তো এরকম সিপির মতো কাজ করে। এই কারণে এটার নাম হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক। হিমোস্ট্যাটিক প্লাক, বুঝতে পারছো? তারপরে দেখো এরপরে বলছে সেরাটোনিন উৎপন্ন করে। সেরাটোনিনের কাজ কি ভাইরা? সাপোজ মনে করো তোমাদের কোথাও শরীরের কোথাও কেটে গেছে, তখন রক্তগুলো তো বের হতেই থাকবে। তখন মনে করো তোমার রক্ত নালিকাগুলো এরকম মোটা আছে, এখান দিয়ে ব্লাড বের হচ্ছে, তখন সেরাটোনিন এখানে আসবে, এসে রক্ত নালিকাগুলোকে এরকম সংকুচিত করে রক্তপাতকে কমায় দিবে। রক্ত নালিকাগুলোকে এরকম সংকুচিত করে রক্তপাত কমায় দিবে। রক্ত নালিকা এরকম সংকুচিত করে রক্তপাত কমায় দিবে। এটা কার কাজ? সেরাটোনিনের কাজ। হিস্টামিন, ঠিক আছে, হিস্টামিন। তাহলে দেখো হিস্টামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরক্ষা ব্যবস্থায় হচ্ছে ভূমিকা পালন করে। আর 5-HT, 5-HT, এইটার HT এর ফুল মিনিং হচ্ছে হাইড্রক্সিট্রিপটামিন। হাইড্রক্সিট্রিপটামিন, হাইড্রক্সিট্রিপটামিন মানে একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে কি হাইড্রক্সিট্রিপটামিন। এগুলো হচ্ছে কি করে বলতো? সঞ্চয় করে। এদের কাজ রোগ প্রতিরক্ষা ব্যবস্থায়। রক্ততঞ্চন, এই প্রথম দুইটা হচ্ছে রক্ততঞ্চনে ভূমিকা পালন করে। সেরাটোনিন এটাকেও বলতে পারো যে কেটে গেলে রক্ত নালিকাগুলোকে সংকুচিত করে রক্তপাত হ্রাস করে দেয়। হিস্টামিন আর 5-HT হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ভূমিকা পালন করে। 5 থেকে কত দিন বলতো? 9 দিন। ওকে, এবার আসো শ্বেত রক্তকণিকা। একে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। বেসিক্যালি আণুবীক্ষণিক সৈনিক বলা হয় হচ্ছে লিম্ফোসাইটকে। বুঝতে পারছো? মানে মোর স্পেসিফিক যদি বলি লিম্ফোসাইটকে হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। তার দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাদার, অ্যাগ্রানুলোসাইট বা হচ্ছে কি অদানাদার। তো আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি
যে গ্রানুলোসাইট বা হচ্ছে দানাদার যাদের নামের শেষে ফিল থাকবে তারা হচ্ছে কি গ্রানুলোসাইট বা দানাদার, আর যাদের নামের শেষে ফিল নাই তারা হচ্ছে কি অদানাদার। সবচেয়ে বড় কোনটা দেখো? মনোসাইট। সবচেয়ে বড় হচ্ছে কি মনোসাইট। এদের মধ্যে সবচেয়ে বড় কি মনোসাইট, ওই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ওকে, এবার বোঝার চেষ্টা করো যে নিউট্রোফিল, মনে রাখবা নিউট্রোফিলের কালার নিউট্রাল, এর কোনো কালার নাই। তবে আজমল স্যারের আলিম স্যারের বইতে বেগুনি বলছে যদিও, বাট মনে রাখবা এর কোনো কালার নাই। নিউট্রোফিলের কালার কি নিউট্রাল। আর ইউসিনোফিল হচ্ছে লাল, আর বেসোফিল হচ্ছে কি নীল। মনে রাখতে পারো এইভাবে ইলার বেনি, ইলার বেনি। এই যে ই দিয়ে ইউসিনোফিল, ল দিয়ে লাল, বে দিয়ে বেসোফিল, আর নি দিয়ে নীল। বেসোফিলের কালার কি বলতো? নীল। ওকে, এটা হয়ে গেল। উৎসস্থল আমরা সব পড়ে আসছি, যে জন্মের আগে এক জায়গায় উৎপত্তি লাভ করে, জন্মের পরে আরেক জায়গায়। ওকে, আর সুটসার বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি লাভ করতে পারে। এবার আসলে নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটার কাজ কি? এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। খেয়াল করো, নিউট্রোফিল আর মনোসাইট দুইটার কাজ সেম, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। আইসকালগুলো একটু দেখবা। তারপর আসো ইউসিনোফিলের কাজ কি? হিস্টামিন নিঃসরণ করে। খেয়াল করো, হিস্টামিন কোথায় পাইছো তুমি? অনুচক্রিকাতেও পাইছো, আবার কোথায় পাইছো? ইউসিনোফিলেও পাইছো। হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে? ইউসিনোফিল ধ্বংস করে। তারপরে আবার খেয়াল করো যে বেসোফিল, এর কাজ হচ্ছে হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ। হেপারিন আর হিস্টামিন, হেপারিনের কাজ তোমরা জানো, রক্তকে জমাট বাঁধতে দেয় না। হ্যাঁ, রক্তকে জমাট বাঁধতে দেয় না, এটা তো খারাপ জিনিস না, মোটেও খারাপ জিনিস না। এই যে এখন আমি স্বাভাবিক অবস্থায় আছি, আমার শরীরে কোথাও কাটাছে না, এখন আমার শরীরের ভিতরে যদি রক্তগুলো জমাট বেঁধে যেত আমি তো মারা যেতাম। এই যে স্বাভাবিক অবস্থায় শরীরের ভিতরে হেপারিনটা অলওয়েজ কাজ করতেছে, রক্তকে জমাট বাঁধতে দিচ্ছে না। তাহলে হেপারিন নিঃসরণ হয় কোথা থেকে? বেসোফিল থেকে। আবার দেখো হিস্টামিন, হিস্টামিনের কাজ রোগ প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে টোটাল 3টা জায়গা থেকে আমরা হিস্টামিন পাইছি। হিস্টামিন পাচ্ছি হচ্ছে অনুচক্রিকা থেকে, একটা জায়গা। তারপরে হিস্টামিন পাচ্ছি হচ্ছে ইউসিনোফিল থেকে, এটা একটা জায়গা। হিস্টামিন পাচ্ছি হচ্ছে কোথা থেকে? বেসোফিল থেকে, এটা একটা জায়গা। আর ফ্যাগোসাইটোসিস কি? মনোসাইট নিউট্রোফিল, মনোসাইট নিউট্রোফিল। আর লিম্ফোসাইট হচ্ছে কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট 3 প্রকার, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল বলা হয়। মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারের ডিটেইলস আছে এটা, যে টি সেল, বি সেল, এনকে সেল। সেই বি সেল যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এদেরকেই বেসিক্যালি বলা হয় আণবিক সৈনিক। এদেরকেই কি বলা হয়? আণবিক সৈনিক। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। কারো কোনো সন্দেহ থাকলে বলতে পারো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি যে পর্যন্ত পড়াইছি এর মধ্যে যদি কোশ্চেন থাকে বলবা, আরো পড়াবো আজকে। ওকে, এবার আসো নেক্সটে রক্তের অস্বাভাবিক অবস্থা। রক্তের কি বলছি বলো তো? অস্বাভাবিক অবস্থা। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট ওয়ান দেখো, পলিসাইথিমিয়া। পলি মানে কি? বহু, তাই না? লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন সেটাকে আমরা পলিসাইথিমিয়া বলি। পলি মানে কি? বহু। তাহলে দেখো, কলেরা, উদারাময় ইত্যাদি রোগে লোহিত রক্ত কণিকার সংখ্যা বেড়ে যায়, মানে 65 লক্ষের বেশি হলে সেটাকে পলিসাইথিমিয়া বলে। তারপর দেখো অলিগো, ঠিক আছে? অলিগো, এটা পলির চেয়ে কম। অলিগো মানে কি? পলির চেয়ে কম। বুঝতে পারছো? লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা অধিক কমে যাওয়া। তারপরে অ্যানিমিয়া, ওই যে আবার দেখো আসছে। মানে কি? না। আবার কি আসছে? মানে কি বলতো? না। শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যায়। তারপরে আসো থ্যালাসেমিয়া, এটা হচ্ছে বংশগত রোগ বেসিক্যালি। এটাও এক ধরনের অ্যানিমিয়া। থ্যালাসেমিয়াটাও বেসিক্যালি এক ধরনের অ্যানিমিয়া, কিন্তু এই অ্যানিমিয়াটা বংশগত। এটা হচ্ছে উৎপত্তি লাভ করছে ভূমধ্য সাগরের ওখান থেকে, এই কারণে এটা না ওই প্যানথ্যালাসা থেকে থ্যালাসেমিয়া আসছে। ওকে,
তারপর দেখো লিউকোসাইটোমিয়া বা লিউকোসাইটোসিস, এই যে তোমাদেরকে বলছি সিস মানে তৈরি, কি বলছি সিস মানে তৈরি, কি আছে লিউকোসাইটোসিস, লিউকোসাইট মানে কি শ্বেত রক্তকণিকা, সিস মানে কি তৈরি, তার মানে এখানে কি হচ্ছে তোমার তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে লিউকোসাইট তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে লিউকোসাইট তৈরি হচ্ছে। তাহলে দেখো রক্তে শ্বেতকণিকার সংখ্যা অস্বাভাবিক বেড়ে যায়, তৈরি হচ্ছে মানে কি বেড়ে যায়। ওকে, তারপর দেখো লিউকোমিয়া, লিউকোমিয়া এটাও কি বলতো বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, যে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য এই রক্তকণিকাগুলো বেড়ে যায়। লিউকোপিনিয়া স্বাভাবিক, পিনিয়া স্বাভাবিক অপেক্ষা কমে যাওয়া। তারপর দেখো আবার সিস, এই পিনিয়া মানে কম, পিনিয়া মানে কি কম, আবার সিস, সিস মানে কি তৈরি হবে তার মানে বেশি। দেখো থ্রম্বোসাইটোসিস, এই যে অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পাওয়া, আবার থ্রম্বোসাইটোপিনিয়া, পিনিয়া মানে কি কমে যাওয়া, এই যে স্বাভাবিক অপেক্ষা কি কমে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো যে আমরা পয়েন্ট গুলো ধরবো কিভাবে, আসলে পলি মানে অনেক, পলিসাইথেমিয়া লোহিত রক্তকণিকা বেড়ে যাবে, অলিগোসাইথেমিয়া পলির চেয়ে কম তার মানে কি কমে যাবে। তারপরে আমরা বলছি অ্যানিমিয়া, এ মানে না, মানে কি রক্ত শূন্যতা, মানে কি রক্ত নাই, এ না না। তারপরে থ্যালাসেমিয়া, এটাও এক ধরনের অ্যানিমিয়া তবে এটা বংশগত, এটা এক ধরনের অ্যানিমিয়া তবে এটা কি বংশগত। দেখো সবগুলো কিন্তু সহজ হয়ে যাচ্ছে, টার্মিনোলজি গুলো বুঝতে হবে। তারপরে বলছি লিউকোসাইটোসিস, সিস 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 মানে কি তৈরি, তার মানে কি তৈরি হচ্ছে লিউকোসাইট তৈরি হচ্ছে, শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। তারপরে লিউকোমিয়া, এটাও কি বেড়ে যাচ্ছে। তারপরে বলছি পিনিয়া মানে কমে যাওয়া, আর সিস মানে কি তৈরি, মানে যেটার সাথে সিস আছে সেটা বেড়ে যাবে, তুমি অপশন গুলো খুঁজবা যে কোথায় বাড়তেছে, আর পিনিয়া মানে কি কমে যাওয়া। তার মানে পলি মানে কি বহু, অলিগো মানে পলির চেয়ে কম, এ মানে কি না তার মানে নাই। তারপরে থ্যালাসেমিয়া, এটা এক ধরনের অ্যানিমিয়া তবে বংশগত। তারপরে আমরা বলছি লিউকোসাইটোসিস, সিস মানে কি তৈরি, এই যে এখানে সিস এখানে সিস তৈরি, তৈরি মানে কি বেড়ে যাওয়া। আর পিনিয়া, পিনিয়া মানে কি কমে যাওয়া, পিনিয়া মানে কি বলতো কমে যাওয়া। ওকে, এইভাবে হচ্ছে এই পয়েন্ট গুলো পড়বা, মুখস্থ করার দরকার নাই, এই যে আমি যে টার্মিনোলজি গুলো ভেঙে দিলাম এই ভেঙে ভেঙে পড়বা তাহলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসো রক্ততঞ্চন, ঠিক আছে, এখানে বেসিক্যালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বিটি আর একটা হচ্ছে সিটি। এটা আগে হচ্ছে আমরা একটু ক্লিয়ার হব যে বিটি আর হচ্ছে সিটি। বিটি মিন্স হচ্ছে ব্লিডিং টাইম আর সিটি মিন্স হচ্ছে ক্লটিং টাইম। বিটি মিন্স হচ্ছে ব্লিডিং টাইম আর সিটি মানে কি বলতো ক্লটিং টাইম। ওকে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ব্লিডিং ব্লিডিং আমরা বলি না এই ওর তো অনেক ব্লিডিং হচ্ছে হাত কেটে গিয়ে বা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ওর অনেক ব্লিডিং হচ্ছে, এই টাইপের কথাবার্তা বলে থাকি। তো ব্লিডিং মানে হচ্ছে এই যে রক্তটা যে বের হয় কতক্ষণ ধরে বের হচ্ছে এটাকে ব্লিডিং বলা হয়। এখন সাপোজ মনে করো ব্লিডিংটা বন্ধ হয়েছে, এখন সাপোজ মনে করো ব্লিডিংটা কি হয়েছে বলো তো বন্ধ হয়েছে। এখন ব্লিডিং বন্ধ হওয়া মানেই যে রক্তটা জমাট বাঁধছে তা কিন্তু নয়, ব্লিডিং বন্ধ হওয়ার পরেও জমাট বাঁধতে আরো সময় নেয়, ব্লিডিং বন্ধ হওয়ার পরেও জমাট বাঁধতে কি আরো সময় নেয়। তার মানে বিটি ব্লিডিং টাইমের চেয়ে ক্লটিং টাইমটা কি বেশি হবে। ক্লটিং মানে জমাট বাঁধা আর ব্লিডিং মানে কি রক্তক্ষরণ, এটাকে আমরা বলি রক্তক্ষরণ আর এটাকে বলি রক্ততঞ্চন। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে রক্তক্ষরণ আর এটাকে হচ্ছে আমরা বলি রক্ততঞ্চন। তাহলে আমরা সিদ্ধান্ত নিছি যে রক্তক্ষরণ বন্ধ হওয়ার পরেও তখনও কিন্তু রক্ত জমাট বাঁধে না, তার মানে কি রক্ততঞ্চন হয় না, এই কারণে রক্ততঞ্চনের সময়টা কি হবে বেশি হবে। তাহলে ব্লিডিং টাইমটা হচ্ছে তোমার ব্লিডিং টাইম হচ্ছে 1 থেকে 4 মিনিট। এই দুইটা তথ্য আছে তো আমি আজমল স্যারেরটা দেখলাম 1 থেকে 4 মিনিট আর এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। ওকে ক্লিয়ার, এটা 1 থেকে 4 মিনিট, এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। এবার আসো রক্ত জমাট বাঁধার জন্য বেসিক্যালি 13টা ফ্যাক্টর আছে, কোন একটা ফ্যাক্টর অনুপস্থিত থাকলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না, ঝামেলা হবে। রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা 13টা, 13টার মধ্যে যদি কোন একটা ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাহলে সে কি হবে না রক্ত জমাট বাঁধবে না, কোন একটা ফ্যাক্টর অনুপস্থিত থাকলে রক্ত জমাট বাঁধবে না। তবে রক্ত জমাট বাঁধার জন্য 4টা ফ্যাক্টর মেইন, যে 4টা ফ্যাক্টরকে আমরা পড়ি, আমরা 13টাই পড়বো। 4টা ফ্যাক্টর হচ্ছে ফুল পরে থপাস করে, এটা মনে রাখবা, ফুল পরে থপাস করে, ফুল দিয়ে হচ্ছে কি ফাইব্রিনোজেন, পরে দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন,
থ্রম্বিন, থপাস দিয়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, আর পরে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে দেখো চারটা মেইন ফ্যাক্টর, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার ফ্যাক্টর। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। এই ছবিতে দেখো যে আসলে কি হচ্ছে। এই কেটে গেছে, কেটে যাওয়ার পর এখানে ফাইব্রিন আসতেছে, ঠিক আছে? আসার পর দেখো এই যে এগুলো হচ্ছে তোমার রেড ব্লাড সেল। তারপরে এই যে এখানে অনুচক্রিকা যখন চলে আসতেছে, প্লেটলেট, বুঝতে পারছো? প্লেটলেট যখন হচ্ছে চলে আসতেছে, প্লেটলেটের কাজ কি? রক্তকে জমাট বাঁধা। এই যে দেখছো, রক্তকে জমাট বাঁধা দিচ্ছে, রক্তকে জমাট বাঁধা দিচ্ছে। ওকে, তাহলে এবার আসো, এই যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কয়টা? 13টা ফ্যাক্টর। 13টা ফ্যাক্টরই আমরা মনে রাখবো। দেখো 1, 2, 3, 4 তুমি পড়ে ফেলছো। কি ফুল পরে থপাস করে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, Ca2+, যেটা Ca2+। তারপরে দেখো খেয়াল করো 5 আর 6, 5 আর 6 এদের শেষে ইন আছে। সহজ, একটা হচ্ছে প্রো অ্যাক্সিলারিন আর একটা হচ্ছে শুধু অ্যাক্সিলারিন। দেখো প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন, প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন, প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন। তারপর আসে 8 আর 9 আসে, ঠিক আছে? 8 আর হচ্ছে 9 আসো। এখানে দেখো যে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 9 কে বলা হয় ক্রিস্টমাস ফ্যাক্টর, 10 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, 11 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে সি। তার মানে দেখো যে হিমোফিলিয়া নিয়েই হচ্ছে বলা আছে হচ্ছে কয়টা? 4টা। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টি, তারপরে ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হচ্ছে কি? সি। বুঝতে পারছো? তারপরে দেখো এই যে 12 আর 13, 12 হচ্ছে হেগাম্যান ফ্যাক্টর, 13 হচ্ছে ফাইব্রিন এস্টাবলিশিং ফ্যাক্টর, 13 হচ্ছে ফাইব্রিন এস্টাবলিশিং ফ্যাক্টর। একটা বাদ আছে 7 নাম্বার, প্রো কনভার্টিন। ওকে, আমার সাথে পড়ো, ফুল পরে থপাস করে 4টা শেষ। তারপর হচ্ছে প্রো অ্যাক্সিলারিন, তারপরে কি? অ্যাক্সিলারিন, ঠিক আছে? তারপর একটা প্রো কনভার্টিন, প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারিন, প্রো কনভার্টিন। তাহলে হচ্ছে কি 5, 6, 7 গেল। তারপরে 8 যাও, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 9 হচ্ছে ক্রিস্টমাস ফ্যাক্টর, 10 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, 11 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কি বলতো? সি। তারপর হচ্ছে 12 আসো হেগাম্যান ফ্যাক্টর, আর 13 হচ্ছে তোমার ফাইব্রিন এস্টাবলিশিং ফ্যাক্টর, ফাইব্রিন এস্টাবলিশিং ফ্যাক্টর। শেষ হয়ে গেল। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে চলো আমরা প্র্যাকটিসে যাই। এটা তোমরা বলো কোনটা হবে? আরে দুইটা অপশন সেম করে ফেলছে। আচ্ছা বলো দেখি এটার অ্যান্সার কোনটা? রক্তের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? আচ্ছা বলো দেখি এটার অ্যান্সার কোনটা? রক্তের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? পারার কথা তো, একটা অপশন তো সেম করে ইজি করে দিয়েছে। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। জৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদনতা না, ভুল। এটা হচ্ছে অজৈব লবণ। এই কি সোডিয়াম ক্লোরাইড থাকে না রক্তের মধ্যে, দেখো আমরা দেখার চেষ্টা করি কোথায়। এই দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
ঠিক আছে? তো অজৈব লবণের জন্য হচ্ছে রক্তের স্বাদ নোনতা, জৈব লবণের জন্য নয়। তারপরে আসি আমরা, কোনটি অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে? বলো। এই অপশনগুলো তো প্যাচ লাগায় ফেলছে, ঠিকভাবে টাইপ করেনি। বলো, এটা বলো। সমস্যা নাই, মন থাকলে আমরা সলভ করব। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, ডিরেক্ট করে আসছো যে ইউসিনোফিল। দেহের আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? বলো, এটা বলো। দেহের আণুবীক্ষণিক সৈনিক, তিন নাম্বার বলো। তিন নাম্বার বলো। ফার্স্ট হইতে হবে। আমরা 3 নাম্বারে গিয়েও 3-এর आंसर শেষ করে ফেলি, অনেকে আগের কোশ্চেনের आंसर বলতেই থাকে। এটা হলো না, এটা কি হইলো? 3-এর দেখো তো, হাফিজা বখতিয়ার কমেন্ট করছে ডি। এটা কি হইলো? আমরা না একটু আগে আমি সিল্লা বললাম, এখন ওনার দাগ আছে। মনোযোগ 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 মনোযোগ। এই দেখো, এখান থেকে একটা দাগ টেনে এখানে দিয়ে রাখছি। আণুবীক্ষণিক সৈনিক কাকে? লিম্ফোসাইট। বুঝলাম না, সবাই বি বলতেছো কেন? ও হ্যাঁ, বিতে লিম্ফোসাইট আছে। ঠিক আছে, বিতে লিম্ফোসাইট। ওকে। তারপরে লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। বলো 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 বলো। মেগা ক্যারিওসাইট, লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট, এটা বলো। এটা বলো, 4 বলো, 4। মেগা ক্যারিওসাইট প্লেটিলেট বা অণুচক্রিকা, তাই না? প্লেটিলেট আর এনও তো দুইটা অপশন সেম নেই, সি আর ডি হবে। সি আর ডি। থ্রম্বোসাইট তাও বলতে পারো, দুইটা অপশন সেম তাও বলতে পারো। প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা 65 লাখের বেশি হলে তাকে কি বলা হয়? বলো। আরে আমার তো মেজাজটা গরম হচ্ছে, সবগুলো অপশন সেম। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকবে।